আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমাদের ভার্বের দ্বিতীয় ক্লাস, তাই না? তো আজকের ক্লাসে হচ্ছে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অনেক কিছুই জানবো, যেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের সাথে মিল থাকবে। স্বাভাবিকভাবে আমাদের ভার্বের অনেক সময় অবজেক্ট থাকে বা থাকে না, তাই না? যখন হচ্ছে ভার্বের পরে হচ্ছে অবজেক্ট থাকে, সেটা হচ্ছে এক ধরনের ভার্ব। আবার অনেক সময় ভার্বের পরে অবজেক্ট থাকে না, অনেক সময় ভার্বের পরে অবজেক্ট থাকে না, অনেক সময় ভার্বের পরে কি থাকে, যেমন এখানে অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, অথবা এখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, ঠিক আছে, ইত্যাদি থাকতে পারে। একটু খেয়াল করে দেখেন, আমি এখানে প্রথমে লিখছি যে ভার্বের পরে অবজেক্ট থাকে, কেমন? আবার দ্বিতীয় নম্বরে লিখছি যে ভার্বের পরে অবজেক্ট না, সেখানে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকে। আচ্ছা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার, অবজেক্ট এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য কি, তাই না? আমি প্রথম ক্লাসে বলছি যে অবজেক্ট হচ্ছে নাউন অথবা প্রোনাউন থেকে হয়। অবজেক্ট কি থেকে হয়? নাউন এবং প্রোনাউন থেকে হয়। বাট এই জায়গায় দেখেন, সেইটার পরিবর্তে যদি অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ হয়, থাকে কিন্তু, ঠিক আছে? তো এটা যখন অবজেক্ট থাকে, তখন এই ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। এই ভার্বকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব বলবো। আর যখন ভার্বের পরে অবজেক্ট থাকবে না, বাট সেই জায়গায় অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ থাকবে, অন্য কোনো ফ্রেজও থাকতে পারে, তখন আমরা এই ভার্বকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ভার্বের পরে স্বাভাবিকভাবে অবজেক্ট থাকে, তখন আমি বলবো ট্রানজিটিভ। যখন ভার্বের পরে অবজেক্ট থাকবে না, তখন আমি বলবো ইনট্রানজিটিভ। ঠিক আছে, বেসিকগুলো বোঝা যাচ্ছে? অর্থাৎ স্বাভাবিকভাবে ভার্বের পরে যদি আমার অবজেক্ট থাকে, থাকবে, অনেক সময় অবজেক্ট থাকে না। তো একটু পরে উদাহরণ দেখাবো। তাহলে আমরা একটু পড়ি, কেমন? আমরা আস্তে আস্তে পড়ি একটু একটু করে, সবাই জয়েন হয়ে নিক, ঠিক আছে? নোট তো দিয়েছি, সবাই পেয়েছেন? আচ্ছা, ওকে। তো আমরা যদি একটু পড়ি, তার আগে একটা বিষয় একটু জেনে নিই। দেখেন, এই হচ্ছে আমাদের ভার্বের লিস্টগুলো, তাই না? ভার্ব কোনটা কত প্রকার। গত ক্লাসে আমি আপনাদেরকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। নন ফাইনাইট ভার্বে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল তিনটা বিষয় খুব ভালো মতো আলোচনা হয়ে গেছে অলরেডি। আমরা নেক্সট কোন একটা ক্লাসে জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। গত ক্লাসে প্রাথমিকভাবে আলোচনা করছি, আজকের ক্লাসে এগুলোর আরো বিস্তারিত আলোচনা হবে। এই প্রিন্সিপাল ভার্ব তিন প্রকার: ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কত প্রকার, অর্থাৎ আমরা যেটাকে মেইন ভার্ব বলি, সেটা তিন প্রকার: ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব। আর যে সাহায্যকারী ভার্ব যেটা, সেটা দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি, মানে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর একটা হচ্ছে কি মডেল। এখানে রেগুলার ইরেগুলার মানে এটা হচ্ছে আমি যে আপনাদেরকে ভার্বের লিস্ট দিয়েছি ওইগুলাই, ঠিক আছে, রেগুলার ইরেগুলার ভার্ব। আচ্ছা, তো আমরা মেইনলি জানবো এই বিষয়টা, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং ভার্ব, পাশাপাশি অক্সিলারি ভার্বের মধ্যে রয়েছে প্রাইমারি এবং কি মডাল ভার্ব। আচ্ছা, তো প্রিন্সিপাল ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, যেটা বলছিলাম যে অবজেক্ট থাকে এবং কি অবজেক্ট থাকে না, একটু পড়ে নি। দেখেন, প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব দুই প্রকার আমরা জানি, মাত্র যে বললাম, যে ভার্বের ডিরেক্ট অবজেক্ট থাকে, মানে ভার্বের যদি অবজেক্ট আমি পাই, তাহলে সেই ভার্বকে আমি বলবো ট্রানজিটিভ ভার্ব। দেখেন, আচ্ছা আমরা একটু সেখানেই যাই। আচ্ছা, তো যেটা লিখছিলাম যে ভার্বের পর অবজেক্ট থাকে, আবার কখনো অবজেক্ট থাকে না, বাট সেইখানে অ্যাডভার্ব থাকে, অ্যাডজেক্টিভ থাকে। আচ্ছা, আমি বললাম হি লুকস বিউটিফুল, হি লুকস বিউটিফুল, ঠিক আছে। এই জায়গায় দেখেন, লুক একটা ভার্ব, ঠিক আছে। এখন ভার্বের পরে বিউটিফুল ওয়ার্ড ইউজ করা হয়েছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা কি একটা অ্যাডজেক্টিভ। এখন একটু খেয়াল করে দেখেন, এই লুককে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আপনি এখানে আনসার পাবেন না, কারণ এই জায়গায় লুক একটা লিঙ্কিং ভার্ব, লুক একটা লিঙ্কিং ভার্ব, এবং তারপরে স্বাভাবিকভাবে আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে কি অ্যাডজেক্টিভ বসে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এখন এই যে ভার্বটা, যে ভার্বই হোক, এই ভার্বের কি অবজেক্ট আছে এখানে? অবজেক্ট নয়, এখানে আছে অ্যাডজেক্টিভ। তার মানে এই ভার্বকে আমি বলবো ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এই ভার্বটা হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব, কারণ হচ্ছে কি এটার কোনো অবজেক্ট নাই। এখন আমরা যদি দ্বিতীয় বাক্য বলি, আমি বললাম যে শি
রিডস এ বুক। এই জায়গায় দেখেন সে কি পড়তেছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তো আনসার পাই, সে কি পড়তেছে, একটা বই পড়তেছে। তার মানে এটা হচ্ছে কি অবজেক্ট। এখন যেহেতু এই ভার্বটার একটা অবজেক্ট আছে, তার মানে এই ভার্বকে আমি বলবো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। সিম্পল কথাটা কি বোঝা গেল? মেইন ভার্বের যেটা অবজেক্ট আছে, মানে যে ভার্বের অবজেক্ট আমি খুঁজে পাবো সেটাকে, সেই ভার্বকে আমি বলবো ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বটার আমি অবজেক্ট খুঁজে পাবো না, সেখানে কি কি থাকতে পারে, সেখানে অ্যাডভার্ব থাকতে পারে, সেখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, এই ধরনের ভার্বগুলোকে আমি বলবো ইনট্রানজিটিভ ভার্ব। কথা কি ক্লিয়ার, পরিষ্কার হয়েছে? কোনো সমস্যা থাকার কথা না, আশা করি। আপনারা নোট তো পড়ে নিয়েছেন আগে, তাই তো? যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। অবজেক্ট মানে কি আপনি কি প্রথম ক্লাস করেন নাই? এই যে ভার্বটা, এই ভার্বকে আপনি কি কাকে প্রশ্ন করেন আনসার পাবেন। সে বই পড়তেছে, আপনি রিডকে প্রশ্ন করেন কি পড়তেছে, বই পড়তেছে। তার মানে এই ভার্বটার একটা অবজেক্ট আছে, ঠিক আছে? অবজেক্ট ভার্বে পরে বসে, অবজেক্ট আগে বসবে না, আগে ভার্ব বসবে পরে অবজেক্ট বসবে। বাট এই জায়গায় আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, লুক, কি লুক, কি তাকাচ্ছে সেটা নাই, কাকে তাকাচ্ছে সেটাও নাই, অর্থাৎ এটা বিউটিফুল, এটা একটা অ্যাডজেক্টিভ। সো এখানে আরো একটা বেসিক ধারণা হলো, আমরা জানি কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, কোনো অবজেক্ট না, মানে সেখানে অ্যাডভার্বও বসবে না। লুক, স্মেল, দেন হচ্ছে ফিল, এই ধরনের ওয়ার্ডগুলো, এই ধরনের ভার্বগুলো হচ্ছে, এগুলোর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে আমরা জানি সেখানে কি থাকে, সেখানে স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভ থাকবে। ওকে, তো তার মানে আমরা দুইটা বিষয় জানলাম, যে ভার্বের কখনো অবজেক্ট থাকে, কখনো অবজেক্ট থাকে না। যখন অবজেক্ট থাকে তখন সেই ভার্বকে আমি বলবো ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন এখানে বলতেছে, আমরা যদি একটু এক্সাম্পল গুলো দেখি তাহলে বিষয়গুলো আরো পরিষ্কার হবে, তাই না? এই যে দেখেন এখানে, এ মাদার লাভস হার চাইল্ড, একজন মা ভালোবাসে তার সন্তানকে, তাই না? এই যে দেখেন, এ হার চাইল্ড ভালোবাসে, কাকে ভালোবাসে আপনি আনসার প্রশ্ন করেন পেয়ে যাবেন, ঠিক আছে? এখন প্রত্যেক মাতা তার সন্তানকে ভালোবাসে, তার শিশুকে ভালোবাসে, তো কাকে ভালোবাসে আমরা কিন্তু আনসারটা পাচ্ছি। তার মানে এই ভার্বকে, এই যে লাভ ভার্বকে আমরা কি বলবো, এখানে ট্রানজিটিভ ভার্ব বলবো, এখানে ডিরেক্ট অবজেক্ট আমি পাচ্ছি। আবার দেখেন, হি লুক শেল্টার আন্ডার এ ট্রি, শেল্টার হলো একটা ডিরেক্ট অবজেক্ট, তাই না? আচ্ছা, পরেরটা দেখেন, দ্য ল্যাড আন্ডারস্ট্যান্ড বা আন্ডারস্টুড দ্য লেসন, মানে বালকটি তার লেসনটা বুঝতে পেরেছিল। এখানে আন্ডারস্টুড কি বুঝতে পেরেছিল, তার লেসন, আনসার পাচ্ছি। তার মানে এই আন্ডারস্টুড, আন্ডারস্টুড মানে হচ্ছে কি কোনো কিছু বুঝতে পেরেছিল, মানে এটা ফার্স্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে, আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড হয়েছে। ওকে, সো এখানে এটা হচ্ছে কি একটা আমরা অবজেক্ট পাচ্ছি, তার মানে এই ভার্বটাকে আমি বলবো ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমি অবজেক্ট যদি পাই, আমি ভার্বকে কি বা কাকে, কি কাকে দ্বারা প্রশ্ন করলে যখন আনসার পাই, তখন যদি আমি অবজেক্ট পাই তাহলে সেই ভার্বটাকে আমি বলবো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? যেহেতু আমি অবজেক্ট পাচ্ছি। আচ্ছা, তো নেক্সট যদি আমরা যাই, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি বলছিলাম, যে যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, যে ভার্বের কি থাকে না, কোনো অবজেক্ট থাকে না। এখন আমরা যদি একটু দেখি তাহলে খুঁজে পাবো। দেখেন, শি স্লিপ, সে ঘুমায়, এখানে কি ঘুমায়, কাকে ঘুমায় আপনি আনসার করলে কোনো আনসার পাবেন, পাবেন না। তাছাড়া এই যে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাট এখানে অবজেক্ট তো নাই। তার মানে এই যে ভার্বটা, এটা হচ্ছে কি আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো, বিকজ কারণ কি, এখানে কারণটা হলো এই জায়গায় আমরা কোনো অবজেক্ট পাচ্ছি না। 2 নাম্বার, দ্য রিভার ফ্লোস স্মুথলি, রিভার মানে এটা কি বলে, মসৃণ ভাবে বয়ে যাচ্ছে। এখানে ফ্লো ভার্বকে আপনি একটু প্রশ্ন করে দেখেন কি বা কাকে, আপনি কিন্তু আনসার পাবেন না। আবার এই স্মুথলি ওয়ার্ডটাকে এই জায়গায় কি অবজেক্ট, কারণ আমরা জানি অবজেক্ট কিসের থেকে হয় বলেন তো? একজন যে প্রশ্ন করছেন স্যার অবজেক্ট কি, এখন এই যে অবজেক্ট কি যে প্রশ্নটা করলেন, আপনি হয়তো আমাদের প্রথম দিকে ক্লাস করেন নাই, তার জন্য আপনি জানতেছেন না, কারণ আমরা তো এগুলো সবকিছু শিখে আসছে, তাই না? নাউন এবং প্রোনাউন থেকে আমাদের অবজেক্টটা গঠিত হয়। কি কি থেকে? নাউন এবং প্রোনাউন থেকে, নাম এবং নামের পরিবর্তে। এখন স্মুথলি কোনো নাউন, স্মুথলি কোনো প্রোনাউন না, এটা হচ্ছে একটা কি অ্যাডভার্ব। সো যেহেতু এটা অ্যাডভার্ব, যেহেতু এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা তো নাউন এবং প্রোনাউনের মধ্যে পড়ে না। সো তার মানে এই ভার্বের কোনো অবজেক্ট এখানে নাই, তার মানে ফ্লো ভার্বটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখেন, হি রানস ইন দ্য ফিল্ড, সে কোথায় দৌড়াচ্ছে,
ফিল্ডে দৌড়াচ্ছে, ইন দ্য ফিল্ড, এই যে ইন দ্য ফিল্ড এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল প্লেস, সরি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনি জিজ্ঞেস করেন সে দৌড়াচ্ছে, কোথায় দৌড়াচ্ছে, এটা একটা জায়গার নাম মানে বলতেছে, বাট এই জায়গায় কিন্তু রান কি বা কাকে, কি দৌড়াচ্ছে বা কাকে দৌড়াচ্ছে প্রশ্নগুলো আনসার নাই। তার মানে ইন দা ফিল্ড এটা হচ্ছে কি ফ্রেজ, এবং কি ফ্রেজ প্রশ্নগুলো সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কথা কি বোঝা গেল? আপনারা কি বুঝতে পারতেছেন? ওকে, কোন কোয়েশ্চেন আছে? আচ্ছা, অর্থাৎ আপনাকে ভালো মতো জানতে হবে অবজেক্টটা কি, তাই না? অবজেক্ট বুঝলে বিষয়গুলো ক্লিয়ার হয়। আচ্ছা, এখন তাহলে আমরা তো এখানে স্ট্রাকচার দাঁড় করাতে পারি, তাই না? যে আমাদের ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে দেখেন, ভার্বের পরে যখন পাংচুয়েশন মার্কস, ফুল স্টপ থাকে, কোয়েশ্চেন মার্ক থাকে, তখন এই ধরনের ভার্বগুলোকে আমরা বলবো কি ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখেন এই জায়গায় একটু খেয়াল করে দেখেন, শি স্লিপ, সে ঘুমায়, এরপরও কোনো কিছুই নাই, তার মানে এটা একদমই শর্টকাটে বোঝা যায় এটা হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আবার এখানে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, তার মানে এই যে দেখেন স্মুথলি এখানে অ্যাডভার্ব ইউজ করা হয়েছে, তার মানে এই ভার্বটাকে আমরা কি বলবো? এই ভার্বটাকে আমরা বলবো অ্যাডভার্ব, তাই না? সরি, এই ভার্বটাকে আমরা বলবো ইন্ট্রানজিটিভ ভার্ব। আবার দেখেন ইন দ্য ফিল্ড, এটাও তো কোনো অবজেক্ট না, মানে নাউন এবং প্রোনাউনের মধ্যে পড়ে না, সো এটা কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইন দ্য ফিল্ড প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশন, আর্টিকেল প্লাস নাউন, এই সবটা মিলাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠিত হয়েছে। ওকে, যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে এখানে কিছু কোয়েশ্চেনে এখন আনসার করবেন। দেখেন প্রথম প্রথম প্রশ্ন, which sentence contains a transitive verb? এই জায়গায় কোনটাতে ট্রানজিটিভ ভার্ব আছে বলেন? কুইকলি আনসার করবেন। আনসার করার সময় অবশ্যই মেনশন করবেন যে আপনি কোন কোয়েশ্চেনে আনসার করতেছেন, ঠিক আছে? কোয়েশ্চেন 1 2 3 এইভাবে বলবেন যে 1 a b c, এইভাবে আনসার করবেন, ঠিক আছে? বলেন কোনটাতে ট্রানজিটিভ ভার্ব ইউজ করা হয়েছে? অবশ্যই ট্রানজিটিভ ভার্ব খুঁজতে হবে, ঠিক আছে? কোন সেন্টেন্সটাতে আছে বলেন? আমরা অ্যাডভার্ব পড়ি, তারপর অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে আরো ভালো মতো ধারণা পাবেন। প্রাথমিকভাবে মনে রাখেন, আমাদের যে অ্যাডভার্ব, আপনারা এই পাকে আনসার করতে থাকেন, আমাদের যে অ্যাডভার্ব সে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে, সে মডিফাই নিজেকে করতে পারে, সে মডিফাই ভার্বকে করতে পারে, এমনকি পুরো একটা সেন্টেন্সকে সে মডিফাই করতে পারে, ঠিক আছে? আপনি দেখেন, আমি বললাম যে গুড বয়, গুড বয় ভালো ছেলে, আপনি এর গুডের পরিবর্তে ভেরি ইউজ করেন, ভেরি, তার মানে ভেরি একটা অ্যাডভার্ব, পরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, ঠিক আছে? ভেরি গুড বয়, খুব ভালো, এখানে প্রথমে বলছে যে গুড বয় ভালো ছেলে, এখন আমি যোগ করলাম ভেরি মানে খুব, এই খুবটা হচ্ছে এই জায়গায় হচ্ছে অ্যাডভার্ব, মানে ভালো ছেলে, কেমন ভালো ছেলে, খুব ভালো ছেলে, এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব এবং সেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে। বলেন এটা রাইট অ্যান্সার কি, সবাই দিতেছেন? আচ্ছা, দেখেন এখানে দ্য বেবি ক্রাইড, বাচ্চাটা কি কান্না করতেছে, তাই না? কান্না করছিল। সো সাবজেক্ট এবং ভার্ব আছে, ফুল স্টপ, তার মানে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। বার্ডস ফ্লাই, সাবজেক্ট এবং ভার্ব আছে বাট অন্য কিছু নাই, এটা ইন্ট্রানজিটিভ। হি স্লিপড, ঘুমিয়েছিল, তার মানে এটা কি ইন্ট্রানজিটিভ। বাক্যটা হচ্ছে বি, শি রোট এ লেটার, সে লিখেছিল একটা চিঠি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, কি লিখছিল? এই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করেন, তাহলে তো আনসার পাচ্ছেন। কি লিখছিল? লেটার লিখছিল, তার মানে কি এ লেটার, এখানে অবজেক্ট আমি পাচ্ছি, যেহেতু অবজেক্ট পাচ্ছি তার মানে এটাই ট্রানজিটিভ ভার্ব। 2 নম্বর কোয়েশ্চেন, which sentence contains an intransitive verb? এই জায়গায় কোনটাতে ইন্ট্রানজিটিভ ভার্ব আছে বলেন? কুইকলি আনসার করবেন, ঠিক আছে?
জান্নাত আপনারটা ঠিক আছে। আচ্ছা আনসার করতে থাকেন আর এই ফাঁকে আমরাও আনসার করি। দেখেন হি বট এ কার, সে বাই থেকে বট হয়েছে তাই না, এটার মেইন ফর্ম হচ্ছে বাই। বাই থেকে বট হয়েছে মানে ফার্স্ট টেন্স ইউজ করা হয়েছে, সে একটা গাড়ি কিনছিল, এই জায়গায় কি কিনছিল, গাড়ি কিনছিল, তার মানে আনসার পাচ্ছি এটা ট্রানজিটিভ ভার্ব। 2 নাম্বার শি ওপেন্ড দ্য ডোর, সে কি খুলেছিল, দরজা খুলছিল, আনসার করলে আনসার পাচ্ছি। দ্য চাইল্ড লাভ, আচ্ছা ডি নাম্বার আই রিড এ বুক, আমি একটা বই পড়েছি, বই পড়ি, তার মানে রিড কি পড়ি, বই, এটাও ট্রানজিটিভ ভার্ব। বাট এই কোশ্চেনটা দেখেন, এটা আনসার, রাইট আনসার। দ্য চাইল্ড লাভ, এখানে শিশুরা কি করতেছে, হাসাহাসি করতেছে। এখন কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন বা এই জায়গায় আর কিছু আছে না, সরাসরি ফুল স্টপ আছে, তার মানে এটাই হচ্ছে আমার রাইট আনসার, এটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই জায়গায় কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, যে জায়গায় অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার হয়েছেন সবাই? হ্যাঁ, মোটামুটি সবাই ভালোই আনসার দিচ্ছে, খুব বেশি ভুল আনসার দেখি নাই। আচ্ছা, তো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের পালা শেষ। যারা নতুন ভর্তি হয়েছে আগের ক্লাসটা অবশ্যই দেখে নিতে হবে। যদি ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আমি আরেকবার কথা বলি, অর্থাৎ যে ভার্বের পরে আমি অবজেক্ট খুঁজে পাই সেই ভার্বকে আমি বলবো ট্রানজিটিভ, যে ভার্বের পরে কোনো অবজেক্ট পাবো না সেটাকে আমি বলবো ইনট্রানজিটিভ। সেখানে অবজেক্টের পরিবর্তে অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অথবা ফুল স্টপ থাকতে পারে, কোয়েশ্চেন মার্কও থাকতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কি জানলাম, এটা হচ্ছে আমরা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে জানলাম যে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। লিঙ্কিং ভার্ব একটু পরে আসতেছি। এখন আমরা সাহায্যকারী ভার্ব সম্পর্কে জানবো। গত ক্লাসে বলছিলাম সাহায্যকারী ভার্ব। এখন সাহায্যকারী ভার্ব দুই প্রকার, প্রাইমারি এবং মডাল। দেখেন ইনট্রানজিটিভ ভার্ব গেল, এই যে দেখেন প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রাইমারি অক্সিলারিজ আর হচ্ছে আমাদের মডাল ভার্ব আছে। ঠিক আছে, মডাল অক্সিলারি, এই যে দেখেন। এখন প্রাইমারি অক্সিলারি গুলো দেখেন মেইন ভার্বের পূর্বে বসে টেন্স, মোড অথবা ভয়েস গঠনে সাহায্য করে এক একটা এক এক সময়। ঠিক আছে, তো আমাদের এগুলো আমরা একটু বোর্ডে লিখে লিখে পড়ি, তাহলে আমাদের বুঝতে আরো বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আমাদের যে অক্সিলারি ভার্বগুলি আছে, অক্সিলারি এগুলো হচ্ছে কি প্রাইমারি। প্রাইমারি অক্সিলারি যেগুলি আছে কি কি আছে, যেমন টু ডু ভার্ব। টু ডু ভার্ব সম্পর্কে যদি আমি প্রথমে বলি, তাহলে মেইনলি যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয় সেগুলোর কথা বলবো। কিছু আছে যেগুলো আপনি ভয়েস চেঞ্জের ক্লাসে পাবেন, সেগুলো এখন বুঝলে আপনার থেকে কঠিন মনে হবে। সহজ কথা বলি, টু ডু ভার্ব, টু ডু ভার্ব গুলা বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, এইগুলো আছে, এগুলো পরে, এগুলো টেন্সের ক্লাসে জানবেন। দেখেন এম, ইজ, আর, ওয়াজ, আর, তার মধ্যে এই যে তিনটা এম, ইজ, আর, এগুলো হচ্ছে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। বর্তমানের কোনো কিছু বোঝানোর জন্য আমি প্রেজেন্টের ক্ষেত্রে এগুলো ব্যবহার করি। আর ওয়াজ এবং ওয়ার হচ্ছে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এগুলা কি ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন আমি বললাম যে আমি হচ্ছে একজন শিক্ষক বা আমি হচ্ছে একজন শিক্ষার্থী, আমি স্টুডেন্ট, এটা বর্তমানে কথা বলতেছি। তাহলে আমি সাপোজ কি বললাম যে আই এম এ স্টুডেন্ট, এটা বর্তমানের কথা। এখন আমি যদি বলি যে আমি শিক্ষার্থী ছিলাম, আমি এখন শিক্ষক, আমি ধরুন এখন আমি অন্য কোনো পেশায় আছি, আমি আগে শিক্ষার্থী ছিলাম, তাহলে আমি বলবো কি, আমি বলবো যে আই ওয়াজ এ টিচার। ঠিক আছে, এই যে দেখেন একটু বানান ভুল হতে পারে, সমস্যা নেই। তাহলে আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, আমি একজন ছাত্র। আই ওয়াজ এ টিচার, আমি আগে হচ্ছে টিচার ছিলাম, তাই তো। এখন ধরুন এই জায়গায় বর্তমানে কথা বলতেছে আর এই জায়গায় হচ্ছে অতীতকালের কথা বলতেছে, তার মানে বর্তমানের ক্ষেত্রে আমরা এইগুলা ব্যবহার করব। আই এর সাথে এম হয়, একমাত্র আই এর সাথে এম হয়, আই এর সাথে কখনো ইজ হবে না, কখনো আর হবে না। ইজ তাহলে কোথায় হবে, ইজ হচ্ছে কোথায় বলেন, এই ইজ ব্যবহার করব যেখানে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার আই তো সিঙ্গুলার, বাট আই এর সাথে এম হবে, এটা মনে রাখলে হবে। এখন হি এর সাথে সিঙ্গুলার, যেমন হি ইজ, শি ইজ, ইট ইজ, এইগুলোর সাথে কি হবে, ইজ হবে। ঠিক একই রকম এই জায়গায় এটা ওয়াজ হচ্ছে সিঙ্গুলার,
ওয়াজ হচ্ছে সিঙ্গুলার এবং ওয়ার হচ্ছে প্লুরাল ফর্ম, ওয়ার হচ্ছে প্লুরাল, বহুবচন আর কি, ঠিক আছে। এখন দেখেন তাহলে ওয়াজ কার সাথে হবে, যেমন আয়ের সাথে ওয়াজ হয়েছে, হি এর সাথে ওয়াজ হবে, দেন হচ্ছে শি এর সাথে ওয়াজ হবে, এইগুলা, ঠিক আছে। ছিল অর্থে আমরা এইগুলা ব্যবহার করি। এখানে ইজটা তো বুঝলেন যে ইজ হচ্ছে কার কার সাথে বসবে, সিঙ্গুলার হলে। তাহলে আর কার সাথে বসবে, আর হচ্ছে বহুবচন, আর হচ্ছে কি বহুবচন যখন হবে, বহুবচন মানে প্লুরাল ফর্ম। প্লুরাল কি কি আছে, যেমন প্লুরাল হচ্ছে উই আছে, আমরা বললাম যে আমরা শিক্ষার্থী, উই আর স্টুডেন্ট, ঠিক আছে। উই এর সাথে আর হবে, দে এর সাথে আর হবে, তাই না। যত বহুবচন সাবজেক্ট হবে সবটার সাথে কি হবে, আর হবে। এখানেও ঠিক একই রকম, ওয়ার হচ্ছে প্লুরাল ফর্ম, তাই না। তার মানে ওয়ার যদি প্লুরাল ফর্ম হয়, দে এর সাথে ওয়ার হবে, বহুবচনের ক্ষেত্রে উই এর সাথে ওয়ার হবে, ঠিক আছে। এই টাইপের যতগুলি সাবজেক্ট আসে সবগুলোর সাথে ওয়ার। আচ্ছা, এইখানে একটা কথা বলি, এই আর এর ক্ষেত্রে কিন্তু ইউ হয়, মানে ইউ আর, ইউর সাথে আর হয়, ইউর সাথে কে হয়, ইউর সাথে আর হয়। মানে এখানে যদি আমি পার্সনের কথা বলি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, সেকেন্ড পার্সন তো ইউ এবং ইউর, সেই ক্ষেত্রে আর হবে, ঠিক আছে। আর এই জায়গায় ইউর সাথে কি ওয়াজ হবে না, যেহেতু এখানে ইউ প্লুরালটাই নিচ্ছে, তার মানে এই জায়গায় ইউ বসবে, ঠিক আছে। যারা নোট করতেছেন নোট করতে পারেন। ক্লিয়ার আছেন, এটা এই কনসেপ্ট ক্লিয়ার আছেন? আচ্ছা, এইখানে ট্যাগ কোয়েশ্চেনের কথাটা কেন আসতেছে, আমাদের সিলেবাস আপনি দেখেন নাই, ট্যাগ কোয়েশ্চেন আরো পরে। আচ্ছা, সমস্যা নাই, টিচার স্টুডেন্ট একটা হলে হলো। এই জায়গায় আপনি টিচার কেন, আপনি ডক্টর দেন না, কি হয়েছে, সমস্যা নাই, আমাদের বাক্য ঠিক থাকলে হয়েছে। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমাদের যে বিভাগগুলি আছে, এম, ইজ আর ওয়াজ, ওয়্যার, সেগুলোর মধ্যে এম বসবে আয়ের সাথে, ঠিক আছে, এম বসবে আয়ের সাথে, আর ইজ হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর হচ্ছে বহুবচন, তবে ইউর ক্ষেত্রেও আর বসবে। এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমানে যত কথাবার্তা বলবেন সব এই ভার্বগুলো, টু বি ভার্বগুলো ইউজ করবেন। আর ওয়াজ এবং ওয়্যার হচ্ছে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। আমরা ছিল অর্থে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি, ওয়্যার ব্যবহার করতে পারি। এখন ওয়্যার বসবে হচ্ছে দে এর সাথে, উই এর সাথে, ইউর সাথে ওয়্যার হবে, ঠিক আছে। এগুলা হচ্ছে একদম বেসিক কথাবার্তা, যারা পারতেছেন স্ক্রিনশট নিয়ে ফেলেন প্রয়োজনে, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের বিভাগগুলি, তাই না। যদি আপনারা এটা বুঝে থাকেন তাহলে এখান থেকে আপনারা কোয়েশ্চেন গুলো আনসার করবেন। আচ্ছা, কোয়েশ্চেন এখনো করা যাবে না, আরেকটু পরে, আরেকটু পরে, ঠিক আছে, আমরা আরেকটু পড়ি। দেখেন তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু ধারণা পেলেন, যে প্রাইমারি অক্সিলারি টু ডু ভার্বগুলো ডু, ডাজ, ডিড, উইল ডু, ফিউচারের ক্ষেত্রে এটা পরে। হ্যাভ ভার্ব, এখন আমরা শিখবো হ্যাভ ভার্বের ক্ষেত্রে। আছে অর্থে আমরা হ্যাভ ভার্বগুলো মেইনলি ইউজ করে থাকি, তাই না। আচ্ছা, দেখেন আমাদের টু হ্যাভ ভার্ব যেগুলি আছে, আমরা হ্যাভ ভার্ব বলি, আমাদের যে হ্যাভ ভার্ব গুলি আছে কি কি আছে বলেন তো। হ্যাভ আছে, হ্যাভ, হ্যাজ এবং আরেকটা হলো হ্যাড, তাই তো। আচ্ছা, এই হ্যাভ এবং হ্যাজ এর ক্ষেত্রে এইগুলো হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে বর্তমানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রেজেন্ট টেন্স। আর এটা হচ্ছে ফার্স্ট, অতীতের ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। যেমন সাপোজ আমি বললাম যে আই হ্যাভ এ বুক, মানে আমার কাছে একটা বই আছে, তাই তো। এখন আমি যদি বলি যে আমার কাছে বইটা ছিল, মানে আগে ছিল, তার মানে কি আই হ্যাড এ বুক, আমার কাছে একটা বই ছিল, শেষ। কথাকে বুঝছেন। বর্তমানে কথা বললে আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করবো, আছে অর্থে হ্যাড ছিল, এটা হচ্ছে কি ছিল, এটা ফার্স্ট অতীতের ক্ষেত্রে। এখন এই হ্যাভ হবে, হ্যাভ কার কার সাথে হবে, আপনারা তো পার্সন সম্পর্কে একটু ধারণা পেয়েছেন না। পার্সন হচ্ছে কত প্রকার বলেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং কি থার্ড পার্সন, তাই না। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো আমাদের যে ফার্স্ট পার্সন গুলি আছে,
ফার্স্ট পারসন যেগুলি আছে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সবগুলাই হচ্ছে এটার সাথে বসবে। মূলত এই হ্যাভটা প্লুরাল, এই হ্যাভটা কি প্লুরাল মানে বহু বচন, এই হ্যাভটা হচ্ছে প্লুরাল ফর্ম, আর এই হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন হ্যাজ হবে। এখন ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা হ্যাভটা ব্যবহার করব। যেমন ফার্স্ট পারসনের মধ্যে কে কে আছে, যেমন আই এর সাথে হ্যাভ হয়, উই এর সাথে হ্যাভ হয়, ঠিক আছে, এরকম আর কি। ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে। এখন সেকেন্ড পারসন, এটা কিন্তু সেকেন্ড পারসনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেকেন্ড পারসনের মধ্যে কে আছে, সেকেন্ড পারসনের মধ্যে আমাদের ইউ আছে সেকেন্ড পারসন, তাই না? ইউ কি সেকেন্ড পারসন না? ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, আর হিজটা তাহলে, হ্যাজটা তাহলে কার সাথে বসে? হ্যাজ হচ্ছে সিঙ্গুলার না, তাহলে সিঙ্গুলার আপনি থার্ড পারসনের কথা চিন্তা করেন। থার্ড পারসন কি কি আছে বলেন তো? থার্ড পারসন যেমন যে কোনো কিছুর নাম, আমি বললাম যে রহিম, যে কোনো কিছুর নাম, এই জন্য রহিমটা জাস্ট উল্লেখ করলাম, ঠিক আছে। রহিম হতে পারে, ইট হতে পারে, থার্ড পারসন যত থার্ড পারসন সিঙ্গুলার আর কি, থার্ড পারসন সিঙ্গুলার। এখন দেখেন এই জায়গায় কিন্তু থার্ড পারসনও বসে, হ্যাভের ক্ষেত্রে থার্ড পারসনও বসে। থার্ড পারসন বলতে প্লুরাল ফর্মটা বসবে আর কি, বহু বচন, মনে রাখবেন হ্যাভটা হচ্ছে বহু বচন। এগুলো সবগুলো কি হ্যাভের ক্ষেত্রে বসে না? এগুলো সবগুলো হ্যাভের ক্ষেত্রে বসে, এই যে হ্যাভের ক্ষেত্রে বসে, ঠিক আছে, হ্যাভের ক্ষেত্রে। ফার্স্ট পারসনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল বসবে, সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউ একটাই তো সেটা বসবে, থার্ড পারসনের ক্ষেত্রে বহু বচন, যেমন দে এর সাথে হ্যাভ বসবে না, দে এর সাথে হ্যাভ। আর থার্ড পারসন যতগুলি সিঙ্গুলার আছে, মনে রাখবেন আমাদের যতগুলি সিঙ্গুলার আছে সেগুলোর সাথে কি আমরা, সেগুলোর সাথে আমরা হ্যাজটা বসাবো, ঠিক আছে। থার্ড পারসন সিঙ্গুলার সবগুলোর সাথে আমরা কি হ্যাজটা বসাবো। আর এই জায়গায় শুধু এইগুলো হচ্ছে কি আমরা হ্যাভের সাথে বসাবো, আর হ্যাজটা হচ্ছে এইগুলো হচ্ছে হ্যাজ। আপনি মনে রাখবেন ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই হচ্ছে আমরা হ্যাভের সাথে বসাবো, সেকেন্ড পারসনটাও আমাদের হ্যাভের সাথে বসবে, বাট থার্ড পারসন সিঙ্গুলার যত কিছু আছে সেইগুলো হচ্ছে আমরা হ্যাজের সাথে বসাবো, আর প্লুরাল হলো তো আমরা হ্যাভই নিব, ঠিক আছে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। যার সিলেবাস দরকার তিনি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন, কোন একজন শিক্ষার্থী তাকে দিয়ে দিবে। তাহলে আমরা এই জায়গায় তো বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, হ্যাড বাকি রইলো না, এই জায়গায় হ্যাড হচ্ছে সবার সাথে বসবে, হ্যাডের কোনো বাস বিচার নাই, সে সিঙ্গুলার মানে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে সে সিঙ্গুলার হোক অথবা প্লুরাল ফর্ম হোক, এক বচন হোক অথবা বহু বচন হোক, সবার সাথে হ্যাড বসবে, মানে দে এর সাথেও হ্যাড বসবে, দেন হচ্ছে হি এর সাথেও হ্যাড বসবে, ইট এর সাথেও হ্যাড বসবে, সবার সাথে এই হ্যাডটা বসবে, কোনো সমস্যা নাই। শুধু এই জায়গায় মনে রাখবেন হ্যাভ প্লুরালের ক্ষেত্রে বসে, তবে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল সবার সাথে বসে, সেকেন্ড পারসনের সাথেও বসবে, থার্ড পারসনের বহুবচন যেটা সেটার সাথে হ্যাভ বসবে, আর হ্যাজটা বসবে সিঙ্গুলারের ক্ষেত্রে, যেমন থার্ড পারসনের সিঙ্গুলার যেটা সেটা বসাতে বসবে, এই আর কি। কথা কি বুঝছেন? কোনো কোয়েশ্চেন আছে? যিনি সিলেবাস নিয়ে অনেক হতাশায় আছেন, আপনি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিন, সবাই আপনাকে দিয়ে দিবে। তাহলে আমরা যেটা শিখতে পারলাম যে প্রাইমারি অক্সিলারির মধ্যে আমরা হ্যাভ ভার্ব অলরেডি শিখলাম, ডু ভার্ব অলরেডি শিখলাম। এখন আমরা না, ডু ভার্ব আমরা শিখি নাই, আমরা হ্যাভ ভার্ব শিখেছি এবং বি ভার্ব শিখেছি, টু বি ভার্ব শিখেছি, এম ইজ আর ওয়াজ এর, ঠিক আছে। এই যে এগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে আমরা আমরা প্যাসিভ ভয়েস যখন করব এবং প্ল্যাটফর্ম ভার্ব যখন পড়বো এগুলো কাজে লাগবে, সেটা পরে। আচ্ছা, এখন দেখেন আমরা ডু ভার্বে তো ডু ডাজ ডিড এগুলো একটু দেখাতে হবে, এগুলো এবং হ্যাভ একই কথা, মানে একই ধরনের সিস্টেমে বসে আর কি। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এই যে হ্যাভ ভার্বের মধ্যে আপনারা যে হ্যাভ, হ্যাজ, হ্যাড চিনলেন, তাই না? এই জায়গায় এই হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, কোনো বইতে লেখা নাই, আমি লিখে দিলাম। এই হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, মানে যেটাকে আপনি
ধরুন আপনি অনেক জায়গায় পড়বেন যে এই ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, সব জায়গায় এই হ্যাভটা বসে। যেমন আমি সাপোজ বললাম, যেমন আমরা যে মডাল ভার্ব নিয়ে থাকি উইল, ঠিক আছে, অথবা শ্যাল, এইগুলার পরে ভার্বের বেস ফর্ম বসে। এখন এইগুলার পরে হ্যাভ ভার্ব বসে। এটা আপনি টেন্সের ক্লাসে পড়বেন, ঠিক আছে, আমি এখন আর এলোমেলো করতেছি না। টেন্সের ক্লাসে দেখবেন যে সেই জায়গায় আমরা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে ইত্যাদি অনেক স্ট্রাকচার আপনি পাবেন। সেই জায়গায় মনে করিয়ে দিচ্ছি, আমাদের যে হ্যাভ অ্যাজ হ্যাড আছে তার মধ্যে হ্যাভটা হচ্ছে মূলত বেস ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা পরে যাই, এই জায়গায় আমরা তাহলে কি শিখলাম? হ্যাভ ভার্ব শিখলাম। এরপর হচ্ছে আমরা টু ডু ভার্ব, না এই জায়গায় তো এলোমেলো করছি, এখানে টু ডু ভার্ব না, তো এখানে টু বি ভার্ব হবে। কি হবে? এখানে টু বি ভার্ব হবে। এগুলাকে কি বলে? টু বি ভার্ব। টু বি ভার্ব, ঠিক আছে। বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, এইগুলা, ঠিক আছে। তার মানে টু বি ভার্ব শেষ হলো, টু হ্যাভ ভার্ব শেষ হলো, এখন আমরা টু ডু ভার্ব শিখবো। টু ডু ভার্ব, ডু মানে কি? ডু মানে ডু, ডাজ, ডিড, এইগুলো আর কি। আমরা প্রথমে বি ভার্ব শিখছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, এইগুলা, ঠিক আছে। এম, ইজ, আর কে আমরা বি ভার্ব বলি। আমরা এরপরে শিখছি হ্যাভ ভার্ব, মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলা, তাই না? এইগুলা। এখন আমরা শিখবো ডু ভার্ব। ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড, ঠিক আছে। সো ডু ভার্ব গুলা কি বলেন? ডু ভার্ব গুলা কি? ডু, ডাজ এবং আমরা ডিড সম্পর্কে জানবো। একই, এই দুটো হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, বর্তমানের কাহিনীর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। ডিডের ক্ষেত্রে আমরা এই ডিড ভার্বটা ইউজ করি। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গায় এই যে ডু ভার্বটা আমরা ফার্স্ট পারসন, সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। ফার্স্ট পারসন, সেটা আমি এভাবে দেখাই, ফার্স্ট পারসন সিঙ্গুলার হোক অথবা প্লুরাল ফর্ম হোক, উভয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে। যেমন ফার্স্ট পারসনের মধ্যে আই আছে, উই আছে, তাই না? এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ডু ব্যবহার করি। আচ্ছা, এরপরে সেকেন্ড পারসনও কিন্তু ব্যবহার করা হয়। সেকেন্ড পারসন কি? সেকেন্ড পারসন তো একটাই, সেকেন্ড পারসন কি? ইউ, তাই না? ইউর ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি। আচ্ছা, থার্ড পারসন মনে রাখবেন ডু হচ্ছে প্লুরাল ফর্ম। ডু কি? প্লুরাল ফর্ম। তো যেহেতু সে বহু বচন, তার মানে বহু বচন সেটা ফার্স্ট পারসন হোক আর থার্ড পারসন হোক, সেটা তো সে নিবেই। থার্ড পারসন যেমন হচ্ছে কি, সে দের সাথে বসবে, ঠিক আছে, এরকম আর কি। এই ডু হচ্ছে এটা। এখন যদি ডাজের কথা বলি, বললে থার্ড পারসন সিঙ্গুলার, সেটা হচ্ছে সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি? যেমন হি এর সাথে ডাজ বসবে, সি এর সাথে ডাজ বসবে, ইট এর সাথে ডাজ বসবে, এই আর কি। এটা হচ্ছে ডাজের কাহিনী, ডু এবং ডাজের কাহিনী। রাইট, এগুলো হচ্ছে কি ডাজের কথা। যারা লিখতেছেন তারা খুব দ্রুত লিখবেন, আর যদি না লিখেন তাহলে স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। ওকে, এখন ডিডটা কি? তাহলে ডিড হচ্ছে সবার সাথে বসবে, ওই হ্যাডের মতো আর কি, সবার সাথে। এটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক, যেমন আয়ের সাথে ডিড বসবে, হি এর সাথে ডিড বসবে, সি এর সাথে ডিড বসবে, দে এর সাথে ডিড বসবে, সবার সাথে। অর্থাৎ ফার্স্ট টাইম বুঝতে আমরা ডিডটা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কথা বলি, এগুলা কি? সাহায্যকারী ভার্ব। এগুলো যখন বাক্যে একা বসবে তখন সেটা মেইন ভার্ব হিসেবে কাজ করবে, তখন কিন্তু সাহায্যকারী ভার্ব না। এক্সাম্পলটা কি কিরকম? যেমন আমি বললাম যে আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করছি, ঠিক আছে, করি। তো দেখেন ডু হচ্ছে একা বসছে, ঠিক আছে, এই জায়গায় সে কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে। কথা কি বুঝছেন? ওকে, এখন যদি এভাবে বলি, আই ডু নট
লাইক টি। দেখেন ডু এর পরে এই জায়গায় একটা ভার্ব আছে, সো এই জায়গায় সে কি এখানে মেইনলি সে সাহায্যকারী অক্সিলারি হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছেন? তো এগুলা আসবে, সমস্যা নেই, ধীরে ধীরে আসবে। আমি হচ্ছে জাস্ট এখন শিখাই দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি আর কি। জাস্ট আমার কাজ হচ্ছে এখন শুধু বুঝিয়ে দেওয়া, কোনো অস্থির হওয়া যাবে না, ঠিক আছে? আস্তে আস্তে অনেক হার্ড লাইনের দিকে যাব আমরা, সো শিখতে শিখতে যাব। আসতেছি লিঙ্কিং ভার্ব। তো এগুলো হচ্ছে আমরা প্রাইমারি অক্সিলারি সম্পর্কে জানলাম। এখন তাহলে আমরা যদি আরেকবার একটু মনে করিয়ে দিই, আমরা প্রাইমারি অক্সিলারি কোথায় শিখতেছি। আমাদের যে অক্সিলারি ভার্ব তার দুই প্রকার, প্রাইমারি এবং মডাল ভার্ব। প্রাইমারি অক্সিলারিতে আমরা এখন আছি, ঠিক আছে? কোথায় আছি আমরা? প্রাইমারি অক্সিলারিতে আছি। ওকে, সো ডু ভার্ব সম্পর্কে জানলাম, ডু, ডাজ, ডিড, উইল, ডু, ফিউচার। হ্যাভ ভার্ব সম্পর্কে জানলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্ব সম্পর্কে জানলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় জাস্ট আমি লিখলাম যে হি ডাজ নট ওয়ার্ক প্রপারলি। এখানে ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করতেছে। কারণটা কি? এই যে ওয়ার্ক একটা ভার্ব, তার পূর্বে ডাজ ব্যবহার করা হয়েছে। ওকে, এই ডাজ হচ্ছে অক্সিলারি হিসেবে কাজ করতেছে। আচ্ছা, ওই যে ওই সময় যে আমি দা ওয়ার্ক লিখছি না, হি ডাজ দা ওয়ার্ক, তো আপনি একটু চিন্তা করে দেখেন এই জায়গায় যে ভার্বটা আছে না, এটা একদম প্রপার জায়গায় আছে, বাট ওয়ার্ক কিন্তু নাউন হিসেবেও কাজ করে। কখন কাজ করে? যদি তার পূর্বে আর্টিকেল থাকে, অর্থাৎ আর্টিকেল নাউনের সামনে বসে। এখন দা ওয়ার্ক, তখন যদি আমি বলি তাহলে দা হচ্ছে আর্টিকেল এবং ওয়ার্ক হচ্ছে এই জায়গায় কিন্তু নাউন, কিন্তু এই জায়গায় তো কোনো আর্টিকেল নাই, তার জন্য এটা ভার্ব। আমি বললাম দা গো, দা গো বললে দা হচ্ছে আর্টিকেল, গো হচ্ছে তখন আর ভার্ব, তখন কিন্তু সে সরি তখন কিন্তু নাউন। দা গো বললে দা হচ্ছে আর্টিকেল, গো হচ্ছে নাউন, কিন্তু শুধু গো বসলে সেটা হচ্ছে ভার্ব। কথা কি বুঝছেন? এটা শিখবেন আস্তে আস্তে। যেমন দেখেন আই এম ওয়ার্কিং হার্ড, এই জায়গায় এমটা হচ্ছে কি অক্সিলারি হিসেবে কাজ করতেছে, কারণ এই পরে ভার্বের সাথে আইনি যুক্ত করা হয়েছে এবং এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। কিন্তু এই যে দেখেন আই এম এ স্টুডেন্ট, এই জায়গায় কিন্তু সে সাহায্যকারী ভার্ব না। আমি বলছি না সে যদি একা ভাষা তাহলে সে মেইন ভার্ব হিসেবে কাজ করে, খুব গুরুত্বপূর্ণ। হি ডাজ ইট প্রপারলি, এখানে ডাজের পরে কোনো ভার্ব আছে না, তার জন্য এটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করতেছে, মেইন ভার্ব। কথা কি ক্লিয়ার? যখন একা বসবে তখন মেইন ভার্ব, যখন দুইজন থাকবে তখন প্রথমটা সাহায্যকারী ভার্ব। এটা প্রথম ক্লাসে বলছে, গত ক্লাসে। এখন আমরা জানবো অক্সিলারি ভার্বের যে আরেকটা প্রকার, মডেল অক্সিলারি। এখন খুব গুরুত্বপূর্ণ, এই যে মডেল অক্সিলারি গুলো দেখতেছেন, আমরা অনেকগুলো মডেল অক্সিলারি সম্পর্কে জানি, এইগুলা, ঠিক আছে? এই মডেল অক্সিলারি গুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম মুখের সামনে থাকতে হবে। আমরা আজকে ভার্বের ক্লাসে মূলত আমরা যা যা পড়াচ্ছি সবকিছু আপনার একদম ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ থাকতে হবে, আদারওয়াইজ আপনি বাক্য গঠনে অনেক হেরফের পাবেন, মানে ভালো মতো পারবেন না, ঠিক আছে? আর সবসময় একটা কথা আমি বারবার বলে আসতেছি, আমি যত ভার্বের লিস্ট দিয়েছি না আপনাদেরকে, সে ভার্বের লিস্ট পুরোপুরি মুখস্থ থাকতে হবে। এখন ভার্বের লিস্ট পড়া অত বাধ্যতামূলক নয়, কিন্তু আপনার হাতে যদি বই থাকে সেই বই থেকে পড়াটা বাধ্যতামূলক। মানে আমি যে পিডিএফ দিচ্ছি যে এটাই মুখস্থ করতে হবে বিষয়টা এমন, আমি এটা দিয়েছি আপনাকে সাহায্য করার জন্য, বোঝার জন্য। আপনি হচ্ছে বই থেকে খুলে একদম ভার্বের লিস্ট সব পড়ে ফেলবেন, B1, B2, B3 সবগুলা। মডেল অক্সিলারি এইগুলা সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। মনে রাখবেন এই ভার্বগুলোর পরে যে ভার্বটা আসবে সেটা B1 হবে, এই ভার্বটার পরে কি আসবে? B1 হবে, ঠিক আছে? যেমন আমি বললাম যে ইউ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটাও ঠিক, তাও লিখি। আমি বললাম যে আই উইল, আই উইল এটার কোনো অর্থ হচ্ছে না আই উইল গো, মানে হচ্ছে আমি যাব, ঠিক আছে? আমি যাব। এই যে দেখেন মডেল ভার্ব, তারপরে কিন্তু ভার্বের B1 ফর্ম। এই জায়গায় কখনো ওয়েন্ট বসবে না, মানে ফার্স্টেরটা বসবে না, অথবা গন বসবে না। বসতে হলে এই জায়গায় ঝামেলা আছে, ঠিক আছে? তার মানে এই মডেল ভার্বের পরে ভার্বের B1 ফর্মটা হবে, ভার্বের কি হবে? B1 ফর্মটা হবে, এটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? এখন এই যে দেখেন ক্যান হচ্ছে পারা, কুড হচ্ছে পারত অর্থে, মাস্ট মানে অবশ্যই, ঠিক আছে? এইগুলার অর্থ আমি সুন্দর করে আপনাদেরকে নোট একটা দিয়েছি, আপনারা কি খেয়াল করছেন? ড্রাইভ লিঙ্কে আছে, এইগুলো সুন্দর করে আছে। নিড প্রয়োজন অর্থে, ইউজ টু অতীতে কিন্তু কোনো কিছু করতে, এইরকম অর্থে, শ্যাল শুড উচিত অর্থে আমরা ব্যবহার করি, ঠিক আছে? তো এইগুলা সুন্দর করে আমি কোথায় দিয়েছি দেখেন, এগুলো তো মুখস্থ করবেন মাস্ট। এখন এইগুলার অর্থ কোথায় দিয়েছি সেটাও একটু দেখিয়ে দিই, কারণ অনেকে পারবে না, তো এই জন্য এগুলোর অর্থ সুন্দর করে আপনারা মুখস্থ করে ফেলবেন, এবং মনে রাখবেন এইগুলো পরে ভার্বের বেস ফর্ম। কোথায়? একটু আসি, ভার্ব পাঠতে হবে, ভার্ব ছাড়া হচ্ছে ভালো করা যাবে না ইংরেজিতে।
আচ্ছা, দেখা যাচ্ছে এই যে দেখেন মডেল অক্সিলারি, এই পিডিএফটা হচ্ছে আপনাদের ড্রাইভ লিংকে আছে। যেমন দেখেন কতগুলি এক্সাম্পল দিয়ে রাখছি, এরপরও যদি না পারেন মাইট দেওয়া উচিত। যেমন দেখেন ক্যান পারা অর্থে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। শি ক্যান স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলতে পারে। কতগুলি দিয়ে আছে, জাস্ট সবগুলা পারা অর্থে দেওয়া আছে। এবং সবগুলোর পর যতগুলি ভার্ব আছে দেখেন, ক্যান ফর এ সুইম বি1, ক্যান ফর এ স্পিক বি1, ক্যান ফর এ ফিনিশ বি1, ক্যান ফর এ ড্রাইভ বি1, ক্যান ফর এ ফ্লাই বি1। খেয়াল করছেন সব অর্থে। এরপর দিয়েছি কুড, পারত অর্থে বিনীত অনুরোধ ক্ষেত্রে। আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়ং, আমি কি দ্রুত কি করতাম, আমি ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারতাম। এখন দেখেন এই জায়গায় কুড এর পরে রান ইউজ করা হয়েছে বি1 ফর্ম। শি কুড সলভ দ্য প্রবলেম, সে সমস্যার সমাধান করতে পারতো। কুড এর পরে সলভ ব্যবহার করা হয়েছে বি1 ফর্ম, সব জায়গায় বি1। এখন সুন্দর করে আপনার কাজ হচ্ছে যে মেয়ে মানে পারে বা হতে পারে, এগুলো আমি পড়ানোর দরকার নেই, পড়ানোর কিছু নাই, শুধু শুধু সময় নষ্ট করবেন না, সময়ের গুরুত্ব অনেক বেশি। এগুলো সুন্দর করে দিনের বেলায় পড়ে ফেলবেন, পারবেন না? এটা সবাই পারবে, জাস্ট কি ভালো মতো রিডিং পড়বেন। আপনাকে আমি বলতেছি মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করবেন একটা জিনিস শুধু, এই যে শ্যালের অর্থ কি হতে পারে, ঠিক আছে, ক্যানের অর্থ কি হতে পারে, শুডের অর্থ কি হতে পারে, এগুলো সুন্দর করে পড়ে ফেলবেন। উইল মানে কি, করতে হবে, মানে করবে হবে, এরকম মানে ভবিষ্যতে বোঝানোর জন্য আমরা উইল ব্যবহার করবো। একবার যে এরকম একটা অর্থ দেবে বিষয়টা কিন্তু এমন না। যেমন আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, ঠিক আছে, এরকম আর কি, মানে ভবিষ্যতে কোনো কিছু বোঝানোর জন্য আমরা উইলটা ব্যবহার করব, ঠিক আছে। শুড মানে উচিত অর্থে, ইউ শুড স্টাডি হার্ড, এই শুডের পরে দেখেন ভার্বের বি1 ফর্ম আছে সব জায়গায়, ঠিক আছে। এখন তাহলে বুঝতে পারছেন এই যে মডেল অক্সিলারি যে পিডিএফটা আছে, এটা সুন্দর করে রিডিং পড়ে ফেলবেন এবং সুন্দর করে অর্থগুলো পড়বেন, এটাই হলো কাজ। এবং জাস্ট মনে রাখবেন ভার্ব, এই ভার্বগুলোর পরে ভার্বের কি হয়, বি1 ফর্ম ইউজ করতে হয়। ওকে, তাহলে এই ভার্বগুলো কি করতে হবে, মুখস্থ করতে হবে, বুঝতেছেন? আচ্ছা, কমেন্ট সেকশনে এত টিচার আসলে কেন যে পড়তে আসছেন বুঝতেছি না, এত টিচার আসা যাবে না তো। টিচার আমি আছি সামনে, কথা হবে আমার সাথে, ইয়া হবে আমার সাথে, ঠিক আছে, অতিরিক্ত কোনো কথা বলা যাবে না। লিঙ্কিং ভার্ব সম্পর্কে অলরেডি প্রথম ক্লাসে একবার আলোচনা করছিলাম। যে ভার্ব সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মধ্যে যোগসূত্র স্থাপন করে, এটা মূলত এই যে সাবজেক্টের অবস্থা বোঝাবে, সাবজেক্টের গুণ বোঝাবে, ঠিক আছে, সাবজেক্টের অবস্থা বোঝাবে, সাবজেক্টের গুণ বোঝাবে। যেমন দেখেন শি ফিলস হ্যাপি, সে কেমন অনুভব করতেছে, সুখী, খুশি, তাই না। এই ফিল ভার্বটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। হানি টেস্ট সুইট, তার টেস্ট কেমন, মিষ্টি, তাই না। এটা হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বগুলো দেখেন সেম, সাউন্ড, রিমেইন, টেস্ট, বিকাম, ফিল, স্মেল, স্টে, অ্যাপিয়ার, রান, ঠিক আছে, কখনো কখনো গো হয়, ঠিক আছে, টার্ন, কিপ, স্ট্যান্ড, এইগুলো হচ্ছে কি আমরা লিঙ্কিং ভার্ব, কমন লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা জানতেছি। এইগুলা হচ্ছে কি সাবজেক্টের কি করবে, অবস্থা বুঝাবে, গুণ বুঝাবে। আচ্ছা, এই লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি ব্যবহার করা হয়, অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যেমন দেখেন হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, সুইট একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভ তো এখনো পড়াই নাই, গত ক্লাসে সম্ভবত একবার বলছিলাম। নাউনের, সে নাউনের দোষ, গুণ, আচ্ছা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, সে কি করবে, প্রকাশ করবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এই যে লিঙ্কিং ভার্বগুলি, এইগুলার পরে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব এবং দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ব্যবহার করব। আচ্ছা, এই লিঙ্কিং ভার্বগুলোর সাথে কিন্তু বি ভার্ব যুক্ত হবে। লিঙ্কিং ভার্বের সাথে মানে লিঙ্কিং ভার্ব হিসেবে বি ভার্বও আছে, এটা বলতেছি। বি ভার্বগুলো কি, ওই যে একটু আগে যে দেখলেন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারও কিন্তু আমরা ব্যবহার করি। কিভাবে, আমি একটা এক্সাম্পল দিই। যেমন আমি বললাম যে আই এম এ টিচার, আমি একজন কি শিক্ষক। এই জায়গায় এই টিচার ওয়ার্ডটা মানে এই টিচার হচ্ছে মূলত লিঙ্কিং ভার্ব। এই এমটা এই জায়গায় মেইন ভার্ব, ঠিক আছে, ফাইন, কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ লিঙ্কিং ভার্ব। আপনি আই কে প্রশ্ন করেন, আয়ের অবস্থাটা কি, আই কি, আয়ের পরিচয়টা কি, পরিচয় জিজ্ঞেস করেন, আই কি, টিচার। তার মানে এই টিচারটা কি মূলত আয়ের পরিচয়টা
প্রকাশ করতেছে, এবং এই যে ভার্বটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আবার আমি বললাম যে আই অ্যাম হ্যাপি, আই অ্যাম হ্যাপি, এই হ্যাপি ওয়ার্ডটাকে একটা অ্যাডজেক্টিভ এবং এই জায়গায় কি সে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এই হলো আমাদের লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, আচ্ছা গ্রুপ ভার্ব সম্পর্কে জাস্ট 1 মিনিটে আলোচনা করি। গ্রুপ ভার্ব হচ্ছে কি, মানে দুইটা ভার্ব বা দুইটা ভার্ব মিলে হচ্ছে একটা নতুন করে অর্থ দিবে। যেমন এই যে দেখেন, হি লুকস আফটার হিজ প্যারেন্টস। লুক আফটার, এই যে দেখেন ভার্বের সাথে একটা প্রিপোজিশন যোগ হয়েছে, এটাকে বলে গ্রুপ ভার্ব। মানে ভার্বের পর নির্দিষ্ট কিছু প্রিপোজিশন বসে এবং ভিন্ন অর্থ প্রদান করে। আপনি শুধু লুকের কথা চিন্তা করেন, শুধু লুক মানে কি তাকানো বোঝায় না, কিন্তু লুকস আফটার মানে হচ্ছে যত্ন নেওয়া বোঝায়, কেয়ার বোঝায়। তো এই ধরনের ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন এই যে দেখেন, গেভ আপ বা গিভ আপ, চিন্তা করেন গিভ মানে কি কোনো কিছু দেওয়া, এখন গিভ থেকে গেভ আপ হয়েছে মানে কি, সেটা হচ্ছে কি বাদ দেওয়া, মানে ত্যাগ করা বোঝায়। সে গিভ আপ স্মোকিং, সে কি ধূমপান ত্যাগ করলো। ঠিক আছে, এরকম এগুলো হচ্ছে গ্রুপ ভার্ব। সাধারণ ভার্ব হিসেবে এই যে দেখেন আমি বলি, অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা, ভান করা, বিয়ার মানে হচ্ছে বহন করা, কল মানে হচ্ছে ডাকা, কাম মানে হচ্ছে আশা। এখন আপনি দেখেন অ্যাক্টের সাথে আপন যুক্ত করে তাহলে হয় ক্ষতি করা, অ্যাক্ট আপন ক্ষতি করা, বিয়ার আউট সমর্থন করা, কল অফ প্রত্যাহার করা। শুধু কল এবং অফের অর্থ তো আর এটা না, কিন্তু দুটা মিলে হয়েছে কল অফ মানে প্রত্যাহার করা। ঠিক আছে, কাম অফ মানুষ জন্মগ্রহণ করা, গো ওভার পরিবর্তন করা, এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, সরি এগুলো হচ্ছে কি গ্রুপ ভার্ব। তার মানে গ্রুপ ভার্বের একটা লিস্ট দিয়ে দিব, পড়তে সুবিধা হবে তাই না, আর বইতে থাকলে সেগুলো তো পড়বেনই। এন্ড লাস্টে দেখেন এই জায়গায় আপনাদের জন্য কিছু মডেল টেস্ট দেওয়া আছে, দেখছেন অক্সিলারি ভার্ব নির্ণয় করা শেখাচ্ছে, লিঙ্কিং ভার্ব কোনগুলি, গ্রুপ ভার্ব কোনগুলি, ঠিক আছে, মডেল ভার্ব চিহ্নিত করো। এগুলো হচ্ছে কি আপনাদের বাসায় কাজ থাকবে। কাজগুলো কিভাবে করবেন, আপনি হচ্ছে খাতায় নোট করবেন। আপনি তো প্রথম ক্লাস করবেন, নোট পড়বেন, এরপর নিজেকে নিজে ট্রাই করবেন, যেটা ভুল হয় যেটা হচ্ছে কতটুকু কি করছে না করছে, আপনি টেলিগ্রাম গ্রুপে কনফিউশন থাকলে জানাবেন, সমস্যা কি, সেখানে স্টুডেন্টরা আনসার দিয়ে দিবে, অথবা আমি তো আছি। ওকে, ঠিক আছে, আমাকে পার্সোনালি মেসেজ দেওয়ার দরকার নেই, আপনার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিবেন। সবাই বুঝতেছেন তো? বুঝতেছেন? তাহলে এই হলো সর্বমোট আমাদের ভার্বের ক্লাস। ঠিক আছে, হ্যাঁ অনেক সময় হচ্ছে ক্লাসে সহজে বোঝা যায়, বাট পরে হচ্ছে সব ভুলে যান, তাই না? এটার জন্য নিয়ম হচ্ছে আপনার রেকর্ড ক্লাস দেখা। যেহেতু আপনি আমার সামনে এখন সরাসরি পড়তেছেন, কিছুক্ষণ পরে রেকর্ড হয়ে যাবে না, তখন সেই রেকর্ডিংটা বারবার দেখবেন, সমস্যা কি, এই ক্ষেত্রে আরো ভালো মতো শেখা হবে। ঠিক আছে, এটাই তো অনলাইনের সুবিধা। আপনি ধরুন স্কুলে গেলেন, স্কুলে গিয়ে আপনি সেখানে পড়লেন, বা কলেজে গিয়ে আপনি সেখানে পড়লেন, ভার্সিটি থেকে পড়েন, কিন্তু টিচারকে আর বাসায় এসে তার পাওয়া যায় না, কিন্তু আমার এই ক্লাসগুলোতে আপনি বারবার দেখতে পারবেন, তো আর কনফিউশন থাকবে না। তাহলে এই হলো আমাদের টোটাল ভার্বের ক্লাস। দুইটা ভার্বের ক্লাস নিয়েছি, দুইটা ভার্বের পরীক্ষা হবে আগামীকালকে। আগামীকালকে সন্ধ্যাবেলায় পরীক্ষা হবে ভার্বের উপর। সো পুরো ভার্ব সবকিছু ভালো মতো শিখে রাখবেন, এবং আমি আপনাদেরকে গ্রুপ ভার্বের উপরও একটা পিডিএফ দিয়ে দেবো। আমি গ্রুপ ভার্বের উপর পরীক্ষা নিব না, ঠিক আছে, এটা যেহেতু অনেক বিস্তারিত একটা টপিক, আমি জাস্ট পড়ার জন্য দিয়েছি, দিব আর কি। আর আপনারা যদি পারেন আপনার বই থেকে পড়েন। ঠিক আছে, আমরা ভার্বের যতগুলি প্রকার পড়ছি এগুলোর উপর বিস্তারিত পরীক্ষা হবে। কিভাবে হবে, যেমন আমি বললাম যে নিচের কোন সেন্টেন্সটা সঠিক, নিচের কোন সেন্টেন্সটাতে ট্রানজিটিভ ভার্ব আছে, ফাইন্ড আউট করা কোনটা মডেল ভার্ব, এইরকম আর কি প্রশ্ন ধরন হবে। সো সবাই ভালো থাকবেন, এবং নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।